নমস্কার বন্ধুরা, আমাদের ভারতবর্ষে সেপ্টেম্বর মাসের 12 তারিখ এবং 13 তারিখ এই দুদিন ধরে ব্রিক্সের সামিট হবে। ব্রিক্সের সামিট কি, আমাদের ভারতবর্ষে আগেও দেখেছিলাম যে G20 সামিট যেমন হয়েছিল সেই রকম সামিট হবে ব্রিক্স সামিট। এই ব্রিক্স সামিট গত বছর ব্রাজিলে হয়েছিল, যেখানে লুনা সেখানে প্রধানমন্ত্রী অধ্যক্ষ ছিলেন। এই বছর ভারতবর্ষে হবে এবং ভারতবর্ষে হওয়ার সাথে সাথে একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে যে তাহলে কি ব্রিক্স সামিটের যে দেশ আছে রাশিয়া এবং চায়না, তাদের কি পুতিন এবং সি জিনপিং তারা কি ভারতবর্ষে আসবে? এইটা নিয়ে একটা বড় ধোঁয়াশাই রয়েছে। কারণ যেভাবে রাশিয়ার পরিস্থিতি আছে, চায়নার সাথে ভারতের যে সম্পর্ক আছে, সেই সব সম্পর্ক মিলেমিশে তৈরি হবে, তারা ভারতে আসবে কিনা, এটা হচ্ছে বড় প্রশ্ন। তার আগে বন্ধুরা, আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি যে আমি 3 দিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি। তার কারণ হচ্ছে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমার স্কুলে একটা অ্যানুয়াল ডে আছে, সেই অ্যানুয়াল ডে স্ক্রিপ্ট রাইটিং করতে হচ্ছে, যে নাটকটা সেখানে দেখানো হবে। তো সেই নাটকটা আমি হালকা করে বলে দিই যে সেটা হচ্ছে যে বাচ্চারা যাতে ইতিহাস বইয়ের পাতার মধ্যে পড়ে, আমি চাইছিলাম যে তারা যেন সেটা ক্রনোলজিক্যালি, যে আদিম মানুষের গুহা থেকে, তারপর বেদিক পিরিয়ড, তারপরে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, তারপর বেদিক পিরিয়ড, তারপরে গিয়ে 16 জনপদ যেটা আছে, জনপদ আছে, মৌরিয়ান পিরিয়ড আছে, গুপ্তা পিরিয়ড আছে, সাতবাহন পিরিয়ড আছে, তার চালুক্য আছে। এই সব পিরিয়ডগুলো ধীরে ধীরে, তারপরে দিল্লি সালতানাত আছে, দিল্লি সালতানাত পরে মুঘল আসছে, মুঘলের পরে যে ইংরেজ আসছে। এই পুরো ক্রনোলজিক্যালি যদি একটা ঘটনা, অশোক কিভাবে ডেভেলপ করেছিল এবং অশোক কলিঙ্গ যুদ্ধের পরে কিভাবে সে বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, এই সবগুলো যদি একটা নাটকের মধ্যে দেখানো হয় এবং বাচ্চারা যাতে যদি ওই নাটকটা করে, তাহলে তারা আরও ভালোভাবে ইতিহাস শিখতে পারবে। আমার মনে হয় তাদেরকে ইতিহাস শেখা বা পড়ার থেকে তারা যখন নিজের করবে, তখন তারা অনেক ভালো মাত্রায় শিখতে পারবে। তো সেই কারণের জন্যই আমি 3 দিন ব্যস্ত হয়ে গেছিলাম যে আমি সেটা নিয়ে স্ক্রিপ্ট রাইটিং, স্টেজ ডেকোরেশন, লাইটিং কীভাবে হবে কি না, সাউন্ড কীরকম থাকা দরকার, পুরোটাই যেহেতু মাথার মধ্যে ছিল, সেই কারণের জন্য আমি ভিডিও একদমই করতে পারিনি। তার জন্য আমি প্রথমেই আপনাদেরকে সরি, মানে ক্ষমা করে দেবেন, এর থেকে আর আমার বলার কিছু নেই। তো যাকে সেসব কথা, এরপরে পয়েন্টে আসি, যেটা হচ্ছে আমাদের ব্রিক্স মিটিংয়ে সি জিনপিং আসবে কি আসবে না। সেটা হচ্ছে, দেখুন, লাস্ট বার যখন ব্রিক্স সামিট ব্রাজিলে হয়েছিল, তখন কিন্তু 2024 যখন বাইডেন যাওয়ার সময় ব্রিক্স কী করছিল, ব্রিক্সের একটা কারেন্সি তৈরি করার চেষ্টা করছিল। কারণ ডলার দিয়েই তো পুরো ব্যবসা হয়, যে যেখানে যা কিছু, আজকে ক্রুড অয়েল কিনতে গেলেও কিন্তু আমাদেরকে ডলারে টাকা দেওয়া হয়। তো সেই সময় একটা চর্চা উঠেছিল যে ব্রিক্সে একটা নিজস্ব কারেন্সি তৈরি করবে, তাতে ভারতের টাকা দিয়েও কেনা যেতে পারে। ট্রাম্প সেই সময় যখন ভোটে দাঁড়ায়, তখন যে ভোটের প্রচার চলছিল, তখন কিন্তু পুরো ব্রিক্স কান্ট্রি যেগুলো আছে, ব্রিক্সের মধ্যে ব্রিক হচ্ছে ব্রাজিল, আর হচ্ছে রাশিয়া, আই হচ্ছে ইন্ডিয়া, সি হচ্ছে চায়না, আর এস হচ্ছে সাউথ আফ্রিকা। তো সাউথ আফ্রিকা 2010-এ ঢুকেছিল, ব্রিক্স তৈরি হয়েছিল 2009। তৈরি হওয়ার পর তাদেরকে কিন্তু সরাসরি থ্রেট দিয়ে দেয়, যদি আমি ভোটে জিতি তাহলে কিন্তু ব্রিক্স কান্ট্রিকে 500% ট্যারিফ লাগিয়ে দেবো। এই ধমকিটা কিন্তু মানে আমার এই কি বলে, ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রপতি হওয়ার আগেই কিন্তু এই থ্রেডটা দিয়ে দিয়েছিল। তো যার ফলে তখন ব্রিক্সের নিয়ে আর কোনো কিছু আলোচনা হয় না, এবং কারেন্সি নিয়েও কোনো কিছু কথা হয়নি, এবং কারেন্সি তৈরি হয়নি। কিন্তু এখন বর্তমানে সেটা নিয়ে একটা আমেরিকার কাছে পুরোপুরি ধমকি ছিল। এবং ব্রিক্সের সাথে আজকে যে সাবমিট হবে, সেই সাবমিটে রাশিয়া আসবে কি না, রাশিয়া আসবে কি না আসবে, সেটা একদমই কনফার্ম কেউ বলতে পারে না যে আসবে কি আসবে না। কারণ লাস্ট বার কিন্তু রাশিয়া, পুতিন কিন্তু গেছিল না। তার কারণ হচ্ছে যে আইসিসি ছিল, ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট, সে কিন্তু রাশিয়ার পুতিনকে একদম অ্যারেস্ট ওয়ারেন্ট দিয়েছিল, যে রাশিয়ার বাইরে যে কোনো কান্ট্রি থেকে তাকে তুলে নেওয়া হবে। তো এই ধমকিটা মেনে সে কিন্তু তিনি কিন্তু ইয়েতে ব্রাজিলে যায়নি। এবার ইন্ডিয়াতে এখন কি সেটা হবে, মানে সে কি আসবে কি আসবে না, সেটা যদি অ্যানালাইসিস করা হয়, তো ব্রিক্সের মধ্যে কিন্তু আপনি ভেবে দেখুন যে ব্রিক্সের রাশিয়া যে কান্ট্রি আছে, রাশিয়ার বর্তমান পরিস্থিতি, ইউক্রেনের সাথে এতদিনের যুদ্ধ 2022-এর 28 তারিখ ছিল। তো 28 তারিখ, সেই তখন থেকে ফেব্রুয়ারির 28 তারিখ থেকে কন্টিনিউ আজকে যুদ্ধ চলছে। 22, 23, 24, 25, 26, প্রায় 4 বছর হয়ে গেল ইউক্রেনের সাথে রাশিয়ার কন্টিনিউ যুদ্ধ। ইউক্রেন তো পুরো অ্যাটাক করে যাচ্ছে আমেরিকার সাহায্য নিয়ে, রাশিয়া শুধু ডিফেন্স করে যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে ডিফেন্স করে করে তার কিন্তু অর্থনৈতিক অবস্থা একদমই
মানে কি বলবো নিচের দিকে নামতে শুরু করেছে, কারণ তার যে জিডিপি ছিল এই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চে তার জিডিপি 0.3% কমে গেছে রাশিয়ার। তো এটা হচ্ছে রাশিয়ার একটা বর্তমান পরিস্থিতি, তার ইকোনমিক দিকটা। এবং রাশিয়ার সাথে যদি কেউ বিজনেস করে বা তাকে কিন্তু 100% ট্যারিফ লাগানো হবে, সেটা আমেরিকার সিনেট থেকেও পাস হয়ে গেছে এবং বিলের মধ্যে শুধু রাষ্ট্রপতি সিগনেচার মানে ডোনাল্ড ট্রাম্পের সিগনেচার হতে বাকি। যদি এই বিলটাও পাস হয়ে যায় এবং রাশিয়ার যদি এরকম পরিস্থিতি হয়, রাশিয়া যদি ভারত আসে এবং কোনো রূপ যদি একটা কোনো ডিল করে, ভারতের পক্ষেও কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হবে যে তার ট্যারিফটা কিন্তু মানতে হবে। তখন এই এডিশনাল ট্যারিফটাও কিন্তু ভারতের মধ্যে পড়ে যাবে। এরপর আসছে চায়নার সাথে। তো চায়নার সাথে যে প্রবলেমটা হয়েছে, তাহলে এইখানে যেটা দেখলাম সেটা হচ্ছে রাশিয়ার পুতিন আসতেও পারে এবং নাও পারে, এটা কোনো গ্যারেন্টি নেই। এবং চায়নার সাথে চায়না সি জিনপিং আসবে কিনা সেটা নিয়েও একটা দ্বন্দ্ব আছে। তার কারণ হচ্ছে যে গালওয়ান ভ্যালিতে যে ইনসিডেন্ট হয়েছিল চায়না এবং ইন্ডিয়ার সৈন্যদের মধ্যে, সেটা নিয়ে কিন্তু তারপর পুতিন সি জিনপিং কিন্তু ভারতে আর আসে নাই। ভারতে কেন এসেছিল না এই দ্বন্দ্বটা নিয়ে, ভারতের সাথে ভারতেরও সেরকম কোনো প্রতিনিধি চায়নাতে যায় না এবং চায়না তারা দুজনেই চাইছিল গালওয়ান ভ্যালির একটা ইনসিডেন্ট ঠিক হোক। তো ভারতবর্ষের যে উত্তরের ম্যাপ রয়েছে এই চায়নার সাথে যে বর্ডারগুলো আছে, প্রায় প্রত্যেকটা জায়গায় কিন্তু এই প্রবলেমটা চায়নার সাথে ইন্ডিয়ার কিন্তু কন্টিনিউ আছে, এখনো চলছে। এখনো গালওয়ান ভ্যালি নিয়ে একটা দ্বন্দ্ব রয়েছে। এবং অরুণাচল প্রদেশ, ভারতের যে অরুণাচল প্রদেশ আছে, সেই অরুণাচল প্রদেশটা চায়নারা ক্লেম করে যে এই এরিয়াটা কিন্তু আমাদের। চায়না তাদের নিজস্ব নাম দিয়ে দেয় মাঝে মধ্যে, যে এলাকাগুলো আছে অরুণাচল প্রদেশে তারা নাম অন্য দিয়ে দেয়, যে এইটা চায়না নাম দিয়ে দিচ্ছে, আমাদের ওই এলাকাগুলো আমাদের। এই নাম দিয়ে দেওয়ার কারণটা হচ্ছে যে তারা নিজের ভাবে এবং নিজের মনে করেছে বলে তারা নিজের মতন করে নাম দিয়ে দেয়। এটাতে কি হয়, এটাতে ইন্টারন্যাশনাল যে পলিটিক্স আছে তারা কি জানে, যে তারা তখন জানবে যে ওই এলাকাটা অরুণাচল প্রদেশ যে এলাকাটা আছে, সেই অরুণাচল প্রদেশটা চায়নার আন্ডারে আছে। কিন্তু এইটা হলে ইন্টারন্যাশনাল পলিটিক্স, তখন যখন ইউএন এ কোনো একটা মুদ্রা উঠবে বা কোনো কিছু উঠবে, তখন কিন্তু সাপোর্টে কথা বলার বা ভোট দেওয়ার ক্ষেত্রে চায়নার পক্ষে হয়ে যাবে। তো সেই যে ব্যাপারটা, সেইখান থেকে কিন্তু মুক্তি পাওয়ার জন্য আজকে ভারতবর্ষও কিন্তু তার নাম 25টা জায়গার নাম তারা চেঞ্জ করে দিয়েছে। ভারতবর্ষে অরুণাচল প্রদেশের যে জায়গা 25টা জায়গা, সেই 25টা জায়গার নাম তারা নিজে নিজে চেঞ্জ করে দিয়েছে। এবার ভারতের যে উপরে অরুণাচল প্রদেশের যে জায়গাটা আছে, তার বর্ডারটা আছে, সেই বর্ডারটাকে যে নিচের দিকে অরুণাচল এবং উপর দিকে তিব্বতের উপর দিকে হচ্ছে চায়না। তো এই যে চায়না, তিব্বত এবং তারপরে বর্ডার, তারপরে অরুণাচল প্রদেশ, এই অরুণাচল প্রদেশের এই বর্ডার যেটা রয়েছে, সেই বর্ডারটার নাম হচ্ছে ম্যাকমোহন লাইন। তো এই ম্যাকমোহন লাইনটার নিচে ক্লেম করে চায়নারা, এবং ভারতবর্ষ ম্যাকমোহন লাইন পর্যন্তই ক্লেম করে যে এই অরুণাচল প্রদেশটা ভারতের। এবং ভারতও নিজের মতন করে সে নাম দিয়ে দিয়েছে। 1 মাসের ঘটনা, 1 মাসের ঘটনার মধ্যে আজকে যদি এই ঘটনাটা, এবং চায়নার মধ্যে জ্বলন লেগে গেছে, এটা স্বাভাবিক যে ওই এলাকার নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে। তাহলে সেইটা নিয়ে চায়না এখন নিজের মধ্যে একটা ফার্স্ট্রেশনে ভুগছে যে না, ইন্ডিয়া কিভাবে এটা চায়না ই করে দিতে পারলো, নাম দিয়ে দিতে পারলো, কারণ ওইটা আমাদের অধীনে। এই সব মানে ক্ল্যাশ ওইখানে একটা কন্টিনিউয়াসলি চলছে। তো এই ক্ল্যাশটা থেকে 1 মাস আগের ঘটনা, আর 1 মাস পরে হচ্ছে সাবমিট আজকে 12-13 তারিখ, মানে একদম 1 মাস পরেই হচ্ছে যে ব্রিক সাবমিট। তো এই ব্রিক সাবমিটের মধ্যে তারও আশাটা একদমই মানে ধরে নেওয়া যাচ্ছে যে মানে কে জান, মানে এখনো বলা যাবে না সে আসবে কিনা। কারণ তিনি এখন, আর যদি এমনও হতে পারে যে লাস্ট মুমেন্টে ব্রিক্সকে ডেভেলপ করা, সেটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম হচ্ছে রাশিয়া। রাশিয়াকে কিন্তু ডেভেলপ করতে হবে, রাশিয়ার ইকোনমি একদমই মানে একদম কি বলবো নিচের দিকে চলে গেছে, এবং তাকে ডেভেলপ করার জন্য কিন্তু ব্রিক্স সাবমিটে রাশিয়া কি করবে, সি জিনপিং এর কিছু একটা বলে হয়তো কোনো মেসেজ পাঠানোর চেষ্টা করতে পারে, বা পুতিন নিজেও আসতে পারে। এই যে দ্বন্দ্বটা আছে, সেই দ্বন্দ্বটা কিন্তু একদমই বুঝতে পারবো, সেটা হচ্ছে 12 তারিখ 13 তারিখে সেপ্টেম্বরে তারা কি আসছে না। এবং ব্রিক্স সামিট হওয়াতে সবাই ব্রাজিলে যেমন লুনা আছে, সবাই যে আসবে, এই এসে শুধু সিগনেচার করবে কোনো একটা ডিল হয়েছে, সেটা কিন্তু এর আগে ব্রিক্স সামিট এই 12 তারিখ 13 তারিখে হওয়ার আগে অনেকগুলো কিন্তু উচ্চ অধিকারীদের একটা মিটিং হয়ে গেছে অলরেডি। সেখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল কোনো একটা ইয়ে হতে পারে, কোনো আর্মস ডিলসের কোনো কিছু জায়গা থাকতে পারে, ছোট ছোট পার্ট বা কোনো কিছু একটা সেইরকম ডিল যেগুলো প্রধানমন্ত্রী সিগনেচার করলেই কাজ হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, কিন্তু কোন কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে সেটা কিন্তু জানা সম্ভব নয়। সেটা জানা যাবে 12-13 তারিখের পরেই, যেগুলো সিগনেচার হবে, যেগুলো পাবলিশড হবে সবার কাছে, সেইখান থেকে আমরাও জানতে পারবো যে কতটা কি কি পর্যায়ে তারা করলেন এবং কি কি
নিয়ে তারা ডিল করলেন, ভারতের হিতে কতটা করেছেন না অন্য কোনো দেশের হিতে করেছেন, সেই সব জিনিসটা আমরা পুরোপুরি দেখতে পারবো। এবং আজকে সবথেকে বড় একটা প্রবলেম, আজকে যে পীযূষ গোয়েল মন্ত্রী আছেন, পীযূষ গোয়েল মন্ত্রী উনি কি বলেছেন, উনি কিন্তু রিপোর্টারকে জানিয়ে দিয়েছেন যে ব্রিক্সের যে সামিট হবে সেই ব্রিক্স সামিটে ডলারাইজেশন হবে না, মানে ব্রিক্সের অন্য কোনো কারেন্সি তৈরি করবে না, ব্রিক্স নিজস্ব কোনো কারেন্সি করবে। তাহলে একবার ভেবে দেখুন, ব্রিক্স যদি নিজে কারেন্সি তৈরি না করে তাহলে পুতিন আসতে যাবে কি কারণের জন্য ইন্ডিয়াতে? তার তো একটা চাওয়াই আছে যে ব্রিক্স একটা কারেন্সি যদি তৈরি হয়ে যায় সে অন্তত স্টেবল হয়ে যাবে, মানে তার যে কারেন্সি নিচের দিকে মানে তার যে ইকোনমি নিচের দিকে ডাউন হতে শুরু করেছে সেটা একটা স্থির হয়ে যাবে। সেটা হচ্ছে রাশিয়ার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, চায়নার কাছেও গুরুত্বপূর্ণ, চায়নার কাছে গুরুত্বপূর্ণ, চায়না যদি ব্রিক্স কারেন্সি নাও করে তাও চায়নার কোনো অসুবিধা নেই। কিন্তু ইন্ডিয়ার একটা দরকার ছিল যে ব্রিক্স কারেন্সি যদি হয়ে যেত, তাহলে ব্রিক্স কারেন্সি হলে ভারতবর্ষ নিজেও তো যে রুপি আছে রুপি দিয়েও তো বিজনেস করতে পারতো, মানে যে ব্রিক্স কান্ট্রিগুলো আছে সাউথ আফ্রিকার সাথে, এখন ব্রিক্স কান্ট্রিতে সৌদি আরব আছে, ইউএই আছে, সবাই এসছে। পরে এই দেশগুলোর সাথে তো ইন্ডিয়ার যে রুপি কারেন্সি আছে সেটা দিয়ে তো ট্রেড করা যেত, এই জায়গাটা সেটাতে ডলার কিন্তু নিচে নেমে যেত। যদি ব্রিক্স কারেন্সি তৈরি হয় তাহলে কিন্তু ডলারের যে আজকে ভাব আছে সেই ভাব কিন্তু আরো কমতে শুরু করবে। এইটা হচ্ছে মেন কারণ। আজকে ভারতবর্ষ পীযূষ পীযূষ গোয়েল মহাশয় যেভাবে রিপোর্টারকে জানিয়ে দিয়েছেন যে আমরা ডলারাইজেশন করছি না এবং যে ব্রিক্স কারেন্সি আছে তার ইয়েতে আমরা পক্ষে নয়, এই কথাটা কিন্তু একদমই খারাপ। এই কথাটা যদি বলারই ছিল তো শেষে বলা হতো যে না আমরা ব্রিক্স নিয়ে কোনো কিছু সাবমিট করি না। প্রথমে জানিয়ে দেওয়া মানে রাশিয়া আসবে কি না সেটা নিয়ে একদম কনফার্ম হয়ে গেলো যে না ওখানে গিয়ে তো ব্রিক্স কারেন্সির কোনো আলোচনা হবে না, তাহলে পুতিন আসার কোনো চিন্তাই করবে না যে পুতিন আসুক বলে। এইদিকে পুতিন না এলে তখন শি জিনপিং, এই দুজন যদি চলে আসতো শি জিনপিং এবং পুতিন, আবার যে আমরা চায়নাতে দেখেছিলাম যে তিনজন কিভাবে মিলেছিল, পাকিস্তান যেভাবে দাঁড়িয়েছিল সেবার শরীফ, ওই ভিডিওগুলো আমরা আজকে দেখেছি অনেক সময়। তো সেই ঘটনাটা আজকে ভারতবর্ষে যদি ঘটতো, ভারতবর্ষের একটা অনেক বড় জায়গা তৈরি হতো। সেই জায়গাতে ভারতবর্ষ এটা করে সে একটা আমেরিকার সাথে ব্যালেন্স তৈরি করে দিল, মানে আমেরিকার কাছে সে নিচু হয়েই থাকতে চাইছে সব সময়। মানে এটা আমরা ভালোভাবে এইসব ঘটনাগুলো দেখে বুঝতে পারছি যে আমেরিকার কাছে ভারতবর্ষ কিভাবে ছোট হয়ে থাকছে। তার একটাই ভয় যে টেরিফের ভয়, টেরিফ নিয়ে সে একটা জিনিস আছে। আর ভারতবর্ষের মানুষও একটা চায় যে স্বতন্ত্র হয়ে এবং সাহসিকতার পরিচয় দিতে। সে একটা টেরিফ মানুষের মধ্যে হয়তো একটা কষ্ট হতে পারে কিছু সাময়িক, সেটা আবার স্টেবল হয়ে যাবে, কিছু একটা দিন সময় লাগবে। আজ যে মেড ইন ইন্ডিয়া করা হচ্ছে সেই মেড ইন ইন্ডিয়াটা আরও ডেভেলপ হবে যদি এটাকে ডলারাইজেশন করে যদি ব্রিক্স একটা কারেন্সি তৈরি হতো। ব্রিক্স কারেন্সি তৈরি হলে ইন্ডিয়ার পক্ষে অনেকটা ভালো হয়ে যেত। এবং পরবর্তীতে কি হবে, পুতিন আসবে কি না, শি জিনপিং আসবে কি না, আপনাদের এই নিয়ে কি মতামত তা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আর যারা নতুন এসেছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগছে না, আপনাদের শুধু 0.5 সেকেন্ডও লাগে না সাবস্ক্রাইব বাটনটি অন করতে। আপনারা প্লিজ সাবস্ক্রাইব বাটনটি অন করে আমাদের পাশে থাকুন। নমস্কার।